এই নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে তো যিনি প্রার্থী হচ্ছেন বিএনপির, ওনাকেই, ওনার বাবার ব্যাপারে এই কথা আছে যে ওনার বাবা রাজাকার ছিলেন। একটু জানতে চাইবো ডক্টর শিব্বির আহমেদের কাছে। ডক্টর শিব্বির আহমেদ, যদি বলি মোটামুটি যদি 70 অনুচ্ছেদ, যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদে যেই কথা, নিজের দলের বাইরে তো ভোট দেওয়ার সুযোগ নেই এমপিদের যে রাষ্ট্রপতি নির্বাচনে, সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে তো আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটা মোটামুটি ধরা যায় যে সংবিধান। সেক্ষেত্রে স্রেফ পরাজয় জেনেও কেন জামায়াতের সমর্থিত যে 11 দলীয় ঐক্য, তারা কেন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মনে হয়? যদিও রুহুল রাসেল ভাই বলছেন অতীত অপকর্মে রঙের প্রলেপ দেওয়ার চেষ্টা করছে জামায়াত, কলঙ্ক মোচনের চেষ্টা করছে। আবার জামায়াত আমির যেটা বলছেন, যা সব ছাত্রলীগ করলেও গুরুত্ব হবে শিবির করতে। আচ্ছা, রাসেল ভাইয়ের বক্তব্য দিতেই পারেন। তা আমি যদি বলি যে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ, এটাকে এপ্রিসিয়েট করা উচিত। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি শুধু জিতলেই নির্বাচনে অংশগ্রহণ করবেন, এই যে মানসিকতা, এটা একটা স্বৈরাচারী ফেসিবাদী মানসিকতা, যে জিতলেই কেবল আমি অংশগ্রহণ করব এবং আমি হেরে যেতে পারি, আমার ভোট কম থাকতে পারে, তাহলে আমি আর অংশগ্রহণ করব না, আমি খেলবো না, আমি বলবো তোমরা একলা একলা খেলো গা, আমি এই খেলায় নাই। এইটা ফেসিবাদী স্বৈরাচারী মানসিকতা, এটা ডেমোক্রেটিক মানসিকতা না। তো কেউ যদি এটাকেই সঠিক মনে করেন, রাসেল ভাই যদি মনে করেন যে জামাতের ওটাই সঠিক ছিল যে হেরে যাবে তাও কেন ক্যান্ডিডেট দিচ্ছে, আমি এই কথা কিন্তু যদি হয় ওটা সঠিক না। আমি জামাতেের প্রার্থিতা নিয়ে কোনো কথা বলিনি, আপনি না। তো এখন জামাতের ধরেন, জামাতের অ্যারাউন্ড 90 মনে হয় এমপিদের ভোট আছে, বিএনপির 11 দলীয় ভোট আছে, 11 দলীয় জোটের, মানে উনি তো 11 দলীয় জোটের এই প্রার্থী। তো আমি মনে করি এটা একটা, বাংলাদেশে আমরা যে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যাচ্ছি, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ, যে সরকার দল বিরোধী দল দুই দল প্রার্থিতা দিচ্ছে এবং ইভেন ইফ তারা হেরে যাবে, সেটাও তারা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা সর্বশেষ আমরা দেখেছিলাম 91-এ এরকম বিরোধী দল থেকে প্রার্থী ছিল এবং সরকার দলের প্রার্থী জিতেছিল, সেখানেও একই ব্যাপারই ছিল, আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছেন। তো এইটা তখনও কিন্তু আমরা ওই যে স্বৈরাচার থেকে মুক্ত হয়ে গণতান্ত্রিক পথে যাচ্ছি, একটা সুন্দর সম্ভাবনা তৈরি হয়েছিল। এটা আমি মনে করি একটা সুন্দর সম্ভাবনা আমাদের গণতান্ত্রিক অভিযাত্রায়। আমি বিরোধী দলকে অ্যাপ্রিসিয়েট করি যে তারা ডিসিশন নিয়েছে, তারা প্রার্থী দিয়েছে। আর যেটা বলছেন যে এখন কে জিতবে, আমরা অ্যাপারেন্টলি এটা বুঝতেই পারছি যে যেহেতু বিএনপির এমপি বেশি সংখ্যায়, তাদের প্রার্থী জেতার সম্ভাবনাই বেশি, হয়তো জিতবেও। কিন্তু 70 অনুচ্ছেদের যেই ব্যাখ্যাটা, 70 অনুচ্ছেদের মাধ্যমে যেটা, যে 70 অনুচ্ছেদের মাধ্যমে যে সংসদ সদস্য পদ চলে যায় দলের বিপক্ষে ভোট দিলে, সেটা হচ্ছে দলের আনিত কোনো প্রস্তাবের পক্ষে, মানে আইনসভার কোনো প্রস্তাবের পক্ষে। কিন্তু রাষ্ট্রপতিকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং 70 অনুচ্ছেদ নিয়ে, যে 70 অনুচ্ছেদে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে যদি কেউ ভোট না দেয় বা বিপক্ষে ভোট দেয় অথবা ভোটদান থেকে বিরত থাকে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা না, অথবা যদি অনেক সদস্য ভোটদান থেকে বিরত থাকে তাহলে অসুবিধা নেই। এইটা একবার শুধু শেখ মুজিব করেছিল এই জিনিসটা, যে 70 অনুচ্ছেদে আরও স্ট্রং করে, যে 70 অনুচ্ছেদে আমরা কি জানি যে দলের বিপক্ষে ভোট দিলে তিনি হচ্ছে সদস্যপদ হারাবে। তো এটা মূলত করা হয়েছে যে হর্স ট্রেডিং এর জন্য, যে সরকার দলের এমপি যেন বিরোধী দল কিনে ফেলতে না পারে পরবর্তীতে লোভ দেখিয়ে। শেখ মুজিব এটা যেটা করছিলেন যে এই অনুচ্ছেদে আপনি কিন্তু ভোট না দিলে আপনি বিরত থাকতে পারেন অথবা আপনি অনুপস্থিত থাকতে পারেন, তাতে কিছু যায় আসে না, তাতে সদস্যপদ যাবে না। কিন্তু শেখ মুজিবুর রহমান যেটা করছিলেন যে কেউ অনুপস্থিত থাকলে তাহলে ধরে নিতে হবে যে সে বিপক্ষে ভোট দিয়েছে, এবং কেউ যদি উপস্থিত থেকে ভোটদানে বিরত থাকে তাহলেও ধরে নেওয়া হবে সে বিপক্ষে ভোট দিচ্ছে। এটা করে এতটাই স্ট্রং করা হয়েছে যে উপস্থিত থাকতে হবে এবং দলের পক্ষে ভোট দিতে হবে। কিন্তু এখন আর সেটা নাই, এখন হচ্ছে কেউ চাইলে বিরত থাকতে পারবে অথবা ভোট উপস্থিত না থাকতে পারবে ভোট না দিয়ে। তো সেটাও যদি হয়, কারণ এটা হয়তো হবে না, মানে বললাম আর কি, তার মানে অপশান কিন্তু একবারে নাই করে দেওয়া যায় না। যদি বিরোধী দলের যিনি প্রার্থী আছেন তিনি যদি কনভিন্স করতে পারেন, অনেক মেম্বাররা যদি দলের বিপক্ষে গিয়ে ওনাকে ভোট দেন অথবা দলের প্রার্থীকে ভোটদানে বিরত থাকেন, সেই ক্ষেত্রে হইলেও হইতে পারে এটা একটা মিরাকল হবে বা খুব ব্যাপার, অবাক করা ব্যাপার হবে যে বিরোধী দলের প্রার্থী জিতবেন। আদারওয়াইজ সরকার দলীয় প্রার্থী যিনি প্রার্থী তিনি জিতবেন, সেটা আপাতত মির্জা ফখরুল ইসলাম যেটা বলছিলেন যেটা বলছিলেন যে জামায়াত একটা ভালো সুযোগ পেয়েছে অতীতের কলঙ্ক মোচনের জন্য। আমার মনে হয় না এইসব
কথাবার্তা দেখেন, এগুলো তো র্যাটরিক বাজারে আছে, এগুলো বলতে বলতে হাসিনা পালায়া এই দেশ ছেড়া চলে গেছে, এইসব কথা দিয়ে আসলে বাংলাদেশের পলিটিক্স আর এখন ডিফাইন্ড হচ্ছে না। এখনকার বাংলাদেশের পলিটিক্সে এইটা মেইন র্যাটরিক না। কারণ আপনি বিএনপি আছে, জামাত আছে, দুই দলেই হচ্ছে, আপনি যদি বলেন এই মুক্তিযুদ্ধ বা ইয়ের ব্যাপারে দুই দলের অবস্থান সিমিলার। জিয়াউর রহমান যখন প্রথম সরকার এই দল গঠন করলেন এবং 78-এ যখন প্রেসিডেন্ট ইলেকশন হলো, মেজর জেনারেল এমএজি ওসমানী জিয়ার বিপরীতে প্রেসিডেন্ট ইলেকশন করছেন এবং তিনি তখন বলছেন আমি এই ইলেকশনে অংশগ্রহণ করতেছি স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির লড়াই দিয়ে। অর্থাৎ উনি জিয়াউর রহমানকে বলছেন স্বাধীনতার বিপক্ষের শক্তি, ওনার নিজেকে বলছেন উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কেন বলছেন? কারণ জিয়াউর রহমান যে দল গঠন করছেন ওই দলে অসংখ্য মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানপন্থী বা ইউনাইটেড পাকিস্তানের পক্ষে ছিল এরকম রাজাকার শান্তি বাহিনীর লোকজনকে নিয়ে উনি দল গঠন করছেন। সো স্বাধীন বাংলাদেশে যদি প্রথম কোনো দল, গঠিত হওয়া দলগুলোর মধ্যে প্রথম কোনো দল যেটা হচ্ছে স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে গঠিত হয়েছে সেটা হচ্ছে বিএনপি। সো আমার মনে হয় না এই স্বাধীনতার পক্ষ বিপক্ষ এটা নিয়ে বিএনপির এমন কোনো অ্যালার্জি থাকবার দরকার আছে বা আছে। কারণ জিয়াউর রহমান যখন মাত্র স্বাধীনের পরপর 77-78 সালে উনি যখন দল গঠন করেন তখনই তিনি এটা রিয়েলাইজ করছেন যে এই যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করা এটা দেশকে পিছিয়ে নেওয়ার একটা কৌশল। উনি বরং যোগ্য লোক যারা আছে রাজনৈতিক কারণে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করেছে তাদেরকেও তিনি নিয়েছেন। শাহ আজিজকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন, মশিউর রহমান জাদু মিয়াকে নিয়েছেন। ইভেন এখন আপনি যদি বলেন এই নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে তো যিনি প্রার্থী হচ্ছেন বিএনপির, ওনাকেই, ওনার বাবার ব্যাপারে এই কথা আছে যে ওনার বাবা রাজাকার ছিলেন। তো এখন একজন রাজাকারের ছেলে আরেকজন মুক্তিযোদ্ধা ক্যান্ডিডেট হচ্ছে, তাহলে আপনি বলবেন রাজাকারের ছেলেকে ভোট না দিয়ে মুক্তিযোদ্ধাকে ভোট দেন? এগুলো তো হবে না। মানে আলটিমেটলি দিন শেষে রাজাকারের ছেলে হলো ওনাকেই বিএনপি ভোট দিবে, কারণ উনি বিএনপির দলের। তাই মনে করি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এগুলো দিয়ে আসলে বাংলাদেশের রাজনীতি যে কন্ট্রোল করা হয়েছে লুটপাট করবার জন্য, ফেসিবাদ চালানোর জন্য, এটা গত 15 বছরে আসলে চলে গেছে এবং এটার আবেদনও, এই বিভাজনের আবেদনটা চলে গেছে। এটা আমি মনে করি না এখনকার মতো আর এটা নিয়ে এভাবে আলাপ তুলবার ব্যাপার আছে। কারণ বাংলাদেশের জনগণের উপরে এই সিদ্ধান্ত তো আছে, জনগণ গত 15 বছর ধরে তো এগুলো শুনে জনগণ এবারে ভোটের রায় দিয়েছে। জনগণ জানে যে মুক্তিযুদ্ধে কোন দলের ভূমিকা কী ছিল, কারা পক্ষে ছিল বিপক্ষে ছিল, এগুলো জেনেও জনগণ বিএনপিকে 50% ভোট দিয়েছে, জামাতকে 40%-এর মতো প্রায় মানুষ ভোট দিয়েছে। সো আমি মনে করি এটা জনগণ এটার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে। এটা দিয়ে আর যাতে উঠবার, নিচে নাম্বার উপর উঠবার কারো কিছু নাই। বিএনপিও তো যে রাজাকারের ছেলেকে নমিনেশন দিয়ে আমি মানে যাতে উঠতেছি এরকম কোনো ব্যাপার নাই। 11 দলীয় জোট মুক্তিযোদ্ধাকে নমিনেশন দিয়ে যাতে উঠবার ব্যাপার আছে এরকম না। আমি মনে করি তারা দুই দলেই তাদের মধ্যে যোগ্য ব্যক্তিকে নমিনেশন দেওয়ার চেষ্টা করেছেন এবং বিএনপির মধ্যে ওনারা মনে করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে যোগ্য ব্যক্তি। ওনাদের মধ্যে দীর্ঘদিন ধরে তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে, দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আর কর্নেল অলি আহমেদ 11 দলীয় জোটের অন্যতম একটা দল এবং ওনার দল থেকে কেউ সংসদ সদস্য হতে পারেননি, জিততে পারেননি। সুতরাং ওনার দলের যদি এরকম একটা নমিনেশন দেয় উনি সম্মানিত বোধ করবেন, সিনিয়র নেতা এবং উনি জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি করে আসা মানুষ। আমি মনে করি উনি একজন যোগ্য ব্যক্তি ক্যান্ডিডেট হিসেবে, জিতবেন বা হারবেন সেটা পরের কথা, বাট একজন যোগ্য ব্যক্তিকে ধন্যবাদ।